নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের তক্ক যুক্তি গপ্পের আজকের টক শোতে। যারা টিভির মাধ্যমে দেখছেন সবাইকে স্বাগত, পাশাপাশি যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই আজকের অনুষ্ঠানটা তক্ক যুক্তি গপ্পের এই টক শোটা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী আপনারা যে কোনো জায়গা থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ স্ট্রিম এটা ক্লিক করেই ইউটিউবের মাধ্যমে। আর আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদের আজ এই তক্ক যুক্তি গপ্প টক শোটাকে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় টক শোতে পরিণত করেছেন। এবং আজকে আমরা এই টক শোর মাধ্যমে আপনাদের কাছে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় যখন আমরা বসি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের মনপুত হয় বলেই আজকে এই তক্ক যুক্তি গপ্প রাজ্যের মধ্যে খুব কম সময়ে অনেক ভালো জায়গা এবং অত্যন্ত জনপ্রিয় একটি টক শোতে পরিণত হয়েছে। আর এটা করেছেন শুধু আপনারাই, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় একটি বিতর্কিত বিষয় নিয়ে আমাদের তক্ক যুক্তি গপ্পের আসরে বসি এবং টক শোতে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে রাজ্যের বিষয় থাকে, জাতীয় বিষয় থাকে এবং আন্তর্জাতিক বিষয়াদিও থাকে। আজকে একটি রাজ্যের বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো প্রশ্ন জাগতে পারে বিষয়টা কেন বিতর্কিত, কেননা গতকাল রাজ্যের অর্থমন্ত্রী যখন ঘোষণা করছিলেন, অর্থাৎ কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করছিলেন এবং ঘোষণা করছিলেন, অবশ্যই এটা বিতর্কের বিষয় হতে পারে না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং কর্মচারী সংগঠনগুলো এর সমালোচনা করছেন এবং অন্যান্য দিকে শাসক দল, পাশাপাশি কর্মচারী সংগঠনগুলো যেগুলো শাসক দলের ঘনিষ্ঠ, ওনারা আবার এটার যে শুভ উদ্যোগ বলে ওনারা ঘোষণা করেন এবং সেই ক্ষেত্রে আমরা রাজধানীতে মিছিলও দেখি। এই কারণে যেহেতু কেউ বলছেন এটা সেই মতো করে দেওয়া হয়নি কর্মচারীদের যা দেওয়া ছিল, এবং কেউ বলছেন না কর্মচারীদের যোগ্য যে পাওনা এটা মিটিয়ে দিয়েছেন রাজ্য সরকার, তাই ধন্যবাদ। তাই দুদল এবং দুপক্ষ যেহেতু সৃষ্টি হয়েছে, এজন্য বিতর্কেরও সৃষ্টি হয়েছে। আজকে তক্ক যুক্তি গপ্পের বিষয় 2.25 মানে 2.25 নাকের বদলে নরুন, এই নিয়ে আজকে আলোচনায় আছেন আমাদের কাছে টক শোতে সুবীর দেববর্মা, যিনি মজদুর সংঘের রাজ্য কনভেনর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন স্বপন বল, যিনি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির প্রতিনিধিত্ব করছেন, স্বাগত জানাচ্ছি স্বপন বাবু। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন শান্তিরঞ্জন দেবনাথ, শান্তিবাবু স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। আমাদের আজকের আলোচনা যেহেতু কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধি এ নিয়ে, তাই আমরা প্রথমে যে ফুটেজটা আছে এটা দেখে নেব, যাতে যেখানে বলা হচ্ছে কর্মচারীদের কিভাবে বিভিন্ন বেতন ভাতার বৃদ্ধি করা হয়েছে এ নিয়ে রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রী বা অর্থমন্ত্রী কি বলেছেন শুনে নেব। সেটা হয়েছিল কর্মচারীরা করেছিলেন 14.2%, আর কত বেশি দেখা যায় একজন বৃদ্ধি কর্মচারীর বেতন গড়ে মাসিক বৃদ্ধি হবে 4,000 টাকা, গুডসের ক্ষেত্রে 5,500 টাকা, বিল ক্ষেত্রে যেটা 9,500 টাকা এবং গ্রুপের ক্ষেত্রে 15,000 টাকা। এটা গড়, তার নিম্ন রেঞ্জের কর্মচারী আছে, তার উপরে একটু কম পরবর্তী একটু বেশি, এটা গড়টাকে আমরা বলছি। পেনশনের ক্ষেত্রেও পেনশন বৃদ্ধির হারও 19.6% সুপারিশ করা হয়েছিল, আমরা তা মেনে নিয়েছি। সর্বনিম্ন পেনশন বর্তমান অবস্থায় এবং বেসিক পে মিলিয়ে 6,223 টাকা, অর্ধেক 3,120 টাকা ছিল। এখন এটা ন্যূনতম বেতন 14,040 হবে, বেতন 14,040 হবে, তার মধ্যে 7,020 হবে নতুন পেনশন। আমরা লক্ষ্য করেছি যে 3টি নতুন ভাতা সহ 24টি ভাতা
ভাতার হার বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, আমরা শুনলাম আজকে এই আলোচনায় আমরা এখনই শুনে নিয়েছি যে গতকাল আমাদের অর্থমন্ত্রী কি বলেছেন এবং রাজ্যের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে ওনার বক্তব্য কি ছিল। তবে আলোচকরা বলছেন যে কর্মচারীরা তাদের যোগ্য প্রাপ্য পাননি এবং সরকার পক্ষ বা শাসক দল বলছেন অবশ্যই কর্মচারীরা যোগ্য প্রাপ্য পেয়েছেন। এখানে আমরা একটা কথা শুনেছি যে সপ্তম পে কমিশন থেকেও যে হারে দেওয়া হয়েছিল তার থেকেও বেশি রাজ্য সরকার দিয়েছে, সেখানে 19%, যেখানে সপ্তম পে কমিশনের মধ্যে 14.something ছিল। তাই আলোচনার বিষয় তো বটেই এবং বিতর্কেরও সৃষ্টি করেছে রাজ্যে। এখন আমাদের আজকের টক শোতে যে বিষয়টা আলোচনা হচ্ছে নাকের বদলে নরুন 2.25, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা যাব প্রথমে শান্তিবাবুর কাছে। শান্তিবাবু, বিষয়টাকে কিভাবে দেখছেন? রাজ্য সরকার অবশেষে দিলেন, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেন, কেমন দেখছেন? অবশেষে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতন সংশোধনের মুখ দেখলেন, কিন্তু এক্ষেত্রে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। যে প্রত্যাশা ছিল রাজ্যের কর্মচারীদের, শিক্ষক কর্মচারীদের, পে এন্ড পেনশন রিভিশন কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সেই প্রত্যাশার ধারে কাছেও পৌঁছায়নি। কারণ আমাদের একটা ধারণা ছিল যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এবং পে রিভিউ কমিটির রিপোর্ট যখন এই রাজ্যে চালু হয়, তখন এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার যে পার্থক্য ছিল, আমাদের একটা অনুমান ছিল সম্ভবত পে এন্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্টে সপ্তম বেতন কমিশনের আদলে বা সপ্তম বেতন কমিশন হুবহু না মানলেও এমন একটা বেতনক্রম দেবে যেখানে ওই যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা অন্তত কমে আসবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম ডিফারেন্সটা তো কমলই না, বরং ডিফারেন্সটা আরও অনেক গুণ বেড়ে গেছে। আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। যেমন ধরুন, যখন সিক্স সেন্ট্রাল পে কমিশন যখন চালু হয় 1/1/2006 থেকে, এবং আমাদের রাজ্যে সকল কমিশন না বসিয়ে অর্থ দপ্তরের অধীনে, রাজ্য অর্থ দপ্তরের অধীনে পে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। আমরা সেই পে রিভিউ কমিটির বিরোধিতা করেছিলাম, বিরোধিতা করেও কিন্তু আমরা পে রিভিউ কমিটির কাছে আমাদের মতামত আমরা জানিয়েছিলাম এবং আমাদের একটা আশঙ্কা ছিল যে পে রিভিউ কমিটি তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে না। এটা সঙ্গত কারণেই, কারণ পে রিভিউ কমিটি যেহেতু রাজ্য অর্থ দপ্তরের নিয়ন্ত্রণাধীন একটা কমিটি, সেখানে রাজ্য সরকারের ইচ্ছা এবং অনিচ্ছা দুটোরই প্রতিফলন ঘটবে তাদের রিপোর্টে, এবং হলেও তাই। দেখা গেল যে তখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন ভাতা, মূল বেতন, আমি ভাতার কথা বলছি না, এবং রাজ্যের কর্মচারীদের যে মূল বেতন তার মধ্যে একটা বিশাল ব্যবধান দেখা গেল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু তখন রাজ্যের কর্মচারীদের বেতনগুলোকে 4টা পে ব্যান্ডে বিভক্ত করা হয়েছিল: পে ব্যান্ড 1, পে ব্যান্ড 2, পে ব্যান্ড 3, পে ব্যান্ড 4। ঠিক একইভাবে পে রিভিউ কমিটিও সেই 6th পে কমিটির আদলে রাজ্যের কর্মচারীদের বেতনগুলোকে 4টে পে ব্যান্ডে বিভক্ত করেছিল। সেখানে আমরা দেখলাম পে ব্যান্ড 1-এ যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যূনতম বেতন ছিল 7,000 টাকা, আমাদের রাজ্যে সেটা হলো 6,240 টাকা, পার্থক্য হলো 760 টাকার। এখানে পার্থক্যটা কমই। পে ব্যান্ড 2-তে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ন্যূনতম বেসিক পে হলো 13,500 টাকা, আমাদের রাজ্যে হলো সেটা 7,700 টাকা, পার্থক্যটা হলো 5,800 টাকার। পে ব্যান্ড 3-তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যারা রয়েছেন তাদের ন্যূনতম বেসিক পে হলো 21,000 টাকা, আমাদের রাজ্যে পে রিভিউ কমিটি যে রিপোর্ট দিল তাতে সেটা দাঁড়ালো 14,630 টাকা, পার্থক্যটা হলো 6,370 টাকা। আর পে ব্যান্ড 4 যেটা, সেখানে 6th সেন্ট্রাল পে কমিটির একটা রিপোর্ট ছিল, তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী পে ব্যান্ড 4-এর ইনিশিয়াল বেসিক পেটা ছিল 46,100 টাকা, আর রিভিউ কমিটির সেটা দিয়েছিল আমাদের রাজ্যে 21,000 টাকা, পার্থক্যটা হলো 25,100 টাকা। তা আমরা ভেবেছিলাম এই যে পার্থক্যটা হয় মিনিমাইজড হবে অথবা পার্থক্যটা অনেকটা কমে যাবে যদি পে এন্ড পেনশন রিভিশন কমিটি তার রিপোর্ট প্রকাশ করে সপ্তম বেতন কমিশনের যে সুপারিশগুলো আছে, বেতন কাঠামো যেভাবে তৈরি করা হয়েছে, অন্তত সেই আদলে যদি সেটা মেনে না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা দেখলাম যে যখন রিভিশন কমিটির যখন রিপোর্ট বেরোলো তখন দেখা গেল যে 7th পে কমিশনের যে পে ব্যান্ড 1-এর বেতন আর আমাদের এখানে পে ব্যান্ড 1-এর বেতন, পে ব্যান্ড 2, পে ব্যান্ড 3, পে ব্যান্ড 4-এর বেতনের যে পার্থক্য, মূল বেতনের পার্থক্য এন্ট্রি লেভেলে
একটা চাকরিতে যখন ঢুকবেন তখনকার বেতনে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পেবেন 1 বর্তমানে পাবেন ন্যূনতম বেতন 18,000 টাকা, আমাদের রাজ্যে সেটা করা হয়েছে 14,040 টাকা, ডিফারেন্সটা হলো 3,960 টাকা। আগে ডিফারেন্স ছিল 760 টাকা, আমরা ভেবেছিলাম সেই ডিফারেন্সটা হয়তো এবার থাকবেই না, কিন্তু ডিফারেন্স বরং বেড়ে দাঁড়ালো 3,960 টাকা। সুতরাং এটা দুর্ভাগ্যজনক, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা দুস্তর ব্যবধান। প্রত্যাশা ছিল ব্যবধান কমবে অথবা সমান হবে, ব্যবধান তো সমান তো হলোই না, ব্যবধানও কমলো না, ব্যবধান বেড়ে 760 টাকার ব্যবধানটা হয়ে গেল 3,960 টাকা। পেমেন্ট 2-তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ইনিশিয়ালি যে বেসিক পে পাবে সেটা হচ্ছে 35,400 টাকা। আর আমাদের রাজ্যে এখন পে এন্ড পেনশন ডিভিশন কমিটি যেটা চালু করেছে, যেটা কালকে যেটা রিকমেন্ডেশনটা সরকারের কাছে দিলাম, সরকার যেটা মেনে নিয়েছে, সেখানে আছে 17,330 টাকা পে ম্যাট্রিক্সে, এবং ডিফারেন্সটা হচ্ছে 18,070 টাকা। আগে ছিল ডিফারেন্সটা 6,370 টাকা, অর্থাৎ ডিফারেন্সটা 3 গুণ বেড়ে গেছে। রাজ্য সরকার তো আমাদের যিনি বললেন অর্থমন্ত্রী তো বললেনই যে সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আচ্ছা, সেটা সেই ক্ষেত্রে আমরা সপ্তম পে কমিশনে, যেটা কেন্দ্র সরকারের সপ্তম পে কমিশনে যেটা 14.something ছিল, তা এবার আমরা যেটা বাড়িয়েছি সেটা 19 ছাপিয়ে গেছে, অর্থাৎ সেটা অনেক বেড়েছে। আচ্ছা, সেটাও আমি বলবো, সেটা কতটা শুভঙ্করের ফাঁকি সেটাও আমি বলবো। পেমেন্ট 3-তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ইনিশিয়াল বেসিক পে হচ্ছে 56,100 টাকা, আর আমাদের পে এন্ড পেনশন ডিভিশন কমিটি যেটা দিয়েছে সেটা হচ্ছে 32,920 টাকা, পার্থক্য হচ্ছে 23,180 টাকা, যেখানে আগে পার্থক্যটা ছিল 6,370 টাকা, মানে পার্থক্যটা এখানেও প্রায় 4 গুণের মতো বেড়ে গেছে। পেমেন্ট 4-এ 7th পে কমিশন ইনিশিয়াল এন্ট্রি পে দিয়েছে 1,18,500 টাকা, আর আমাদের এখানে সেটা হচ্ছে 47,250 টাকা, ডিফারেন্সটা হলো 71,250 টাকা, আগে ছিল 25,100 টাকা, অর্থাৎ এখানেও কিন্তু ডিফারেন্সটা প্রায় 3 গুণের মতো হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখতে পেলাম যে 7th পে কমিশনের রিপোর্ট এবং পেনশন রিভিশন কমিটির রিপোর্টের যে ফারাক, সেটা কিন্তু আগের 6th সেন্ট্রাল পে কমিশন এবং পে রিভিউ কমিটির যে ফারাক, সেই ফারাকের চেয়ে তো অনেক অনেক গুণ বেশি ফারাক। তাহলে বঞ্চনা তো কমলই না, বঞ্চনা বরং বহুগুণ বেড়ে গেল, বেড়ে গেছে। আসবো শান্তিবাবু, অবশ্যই আসবো। আমি যাবো সুবীর বাবুর কাছে। সুবীর বাবু, যে বিষয়টা আপনারা শান্তিবাবু বলছিলেন যে আকাশ পাতাল ফারাক, দুস্তর ফারাক দেখছেন উনি, কিন্তু যেখানে রাজ্য সরকার একটি ছোট্ট রাজ্য এবং যার অর্থনৈতিক ক্ষমতা একেবারেই কম বললেই চলে, পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে হয়, ফান্ডের উপর নির্ভর করতে হয় যে রাজ্যকে, সেই রাজ্যে কর্মচারীদের যদি এত হারে বেতন দেওয়া হয়, অর্থাৎ কালকে যেটা বাড়লো, এবং যেখানে মন্ত্রী মশাই বললেন যে 7th পে কমিশন থেকেও এবারের যে পে এন্ড রিভিউ কমিটির যে সুপারিশ ক্রমে যেটা বাড়ানো হয়েছে সেটা অনেকাংশেই বেশি, আপনি কি সেটাকে কিভাবে দেখছেন? নমস্কার, আমি সুবীর দেব বর্মা, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য কনভেনার হিসেবে বলছি। আমরা যে সংগঠনটা করি ভারতীয় মজদুর সংঘ, সেটা একটা রাষ্ট্রবাদী সংগঠন। আমি এই কারণে আমাকে বলতে হচ্ছে, অন্য সংগঠনগুলির তুলনায় আমাদের সংগঠনটা একটু আলাদা। কিরকম আলাদা? আমাদের রাজ্যের যে রুলিং যে সংগঠনটা আছে, এই রাজ্যের কর্মচারীরা কেন কিছু পায় না, কেন বঞ্চিত, আমি সেটাই বুঝাচ্ছি। এখানে আমরা একটা জিনিস, সংগঠন এবং দল দুটাকে দু জায়গায় রাখি। সংগঠনকে সংগঠনের জায়গায় রাখি, দলকে দলের জায়গায় রাখি, সরকারকে সরকারের জায়গায় রাখি। আমাদের কাজটা হলো সংগঠনের মাধ্যমে সরকারকে চাপ সৃষ্টি করে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়া শ্রমিক শিক্ষক কর্মচারীদের জন্য। আর এখানে দেখা গেছে আমাদের রুলিং যে সংগঠনগুলি পুরা সরাসরি দলের সঙ্গে মিশে গেছে। দল এবং সংগঠন একই জায়গাতে হওয়াতে কি হলো দেখুন, দেখা গেল 90% শ্রমিক শিক্ষক কর্মচারী আজকে হগব বা সিআইটিউ তাদের সঙ্গে আছে। থাকার ফলে আমার কাছে কালকে একটা জিনিস অবাক লাগলো, অ্যাকচুয়ালি বঞ্চনা তো অনেক বেড়ে গিয়েছে, যেটা শান্তিদাও বলল। কালকে
আমরা কর্মচারীরা যতটুকুই পেয়েছি সেটা আমি বলবো গত কিছুদিন ধরে এই রাজ্যের ইতিহাসে একটা জিনিস দেখা গেছে, কোন রাজনৈতিক দল কর্মচারীদের জন্য মাঠে নামেনি ত্রিপুরার ইতিহাসে। সংগঠন নেমেছে হয়তো, এই রাজ্যে একটা রাজনৈতিক দল কর্মচারীদের হয়ে মাঠে নেমেছিল এবং গত 10 তারিখ তারা বিশাল একটা আন্দোলন করেছিল, করে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছিল। তো কর্মচারীরা কিছু পাওয়ার কথা ছিল না এই রাজ্যে, যেরকম ট্রেন্ড আজকে থেকে 3 মাস আগে ছিল। আমার মনে হয় কালকে এই রাজ্য সরকার কর্মচারীদেরকে যাই দিয়েছেন এটা হয়তো ওদের চাপের ফলেও সেটা কিছু হয়েছে, বা আমাদের বিরোধী সংগঠনে আমরা যারা আছি আমাদের চাপের ফলে কিছু হয়েছে। কালকে ধরুন, আমার টাইমটা ঠিক খেয়াল নেই, ক্যাবিনেট ডিসিশন হয়ে হয়তো দুপুর 12টা এই রায় বেরিয়ে এলো। অফিস কাছারিগুলিতে দেখা গেল সকাল 10টা থেকে বিকাল 5টার সময় মিছিল হবে কর্মচারী সংগঠনের তরফ থেকে। আজকে কর্মচারীদেরকে কিছু দেওয়া হবে, তার জন্য বিশাল প্রস্তুতি। 12টার সময় ক্যাবিনেট ডিসিশন হয়ে দিতে পারে, নাও দিতে পারে। তার আগে আমরা আরো অনেকদিন এমন আশা করেছিলাম যে আজকে হয়তো দেবে। ওই দিন তারা আগে থেকে, এই কারণে বলছি, সরকার, দল, সংগঠন তারা তিনটা একসঙ্গে মিশে যাওয়ার ফলে কোনোদিন আমরা দেখিনি রুলিং গভর্নমেন্টের সংগঠনটাকে সরকারকে গিয়ে চাপ সৃষ্টি করতে। ওরা মনে করে সরকারটা আমাদের সরকার, আমরা কেন চাপ সৃষ্টি করব? আমরা যে সংগঠনটা করি আমাদের কাছে আমাদের সরকার বলে কিছু নেই। যে সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেবে, যে সরকার আমাদের বঞ্চনা দূর করবে, আমরা সেই সরকারকেই সমর্থন জানাই। যেই সরকার আমাদের বঞ্চনা করবে আমরা সেই সরকারকে চাপ সৃষ্টি করি। আপনার প্রশ্নটা জানি কি করেছিলেন? আমি প্রশ্ন করেছিলাম আপনি কিভাবে দেখছেন, এবার এটা কিভাবে দেখছেন, এটা কর্মচারীদের জন্য কতটুকু লাভ হলো? কর্মচারীদের জন্য কতটুকু লাভ হলো এটা আমি বলবো সিদ্ধতে বিন্দু। কেন? দেখুন, আপনি বলেছেন ছোট্ট একটা রাজ্য সীমিত ক্ষমতার মধ্যে কর্মচারীদেরকে এটা দিল। কর্মচারীদেরকে যাই দিল সেটা কি রাজ্য সরকারের সীমিত ক্ষমতা, রাজ্য সরকারের দেওয়া? এই টাকাটা কোথায় থেকে আসবে? কেন্দ্রীয় সরকার থেকে আসবে না। কেন্দ্রীয় সরকার না দিলে কি তারা 1 টাকা দিতে পারবে কর্মচারীদেরকে? কেন্দ্রীয় সরকার যদি না দেয় তারা কি 1 টাকা দিতে পারবে? আমরা দেখুন না, আসবো হ্যাঁ আসবো সুবীর বাবু, আমরা যাবো স্বপন বাবুর কাছে। স্বপন বাবু, আপনার কাছে এটাই জানতে চাইবো, আপনারা কিভাবে দেখছেন এই যে কালকে এই ঘোষণাটা হলো এবং কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পেল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসপি রোড ত্রিপুরা রাজ্যের বৃহত্তর শিক্ষক কর্মচারীদের সংগঠন এবং আমাদের দীর্ঘ অভিজ্ঞতা লড়াই আন্দোলনের, কারণ এই রাজ্যের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। এই রাজ্যে আমরা শচীন্দ্রলাল সিং এর সরকার দেখেছি, এই রাজ্যে আমরা সুকুমার সেনগুপ্তের সরকার দেখেছি, এরপরে আমরা দুটো বামফ্রন্ট সরকার দেখেছিলাম নৃপেন চক্রবর্তীর মুখ্যমন্ত্রীত্বে। মাঝখানে আমরা আবার সুধীর মজুমদারের নেতৃত্বে জোট সরকার, কিছুদিনের জন্য সমীর বর্মনের নেতৃত্বেও সরকার দেখেছিলাম। এরপর আবার বামফ্রন্ট সরকার দশরথ দেবের নেতৃত্বে, পরবর্তী সময়ে মানিক সরকারের নেতৃত্বে। তো এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বেতন কাঠামো, এটা বরাবরই মানে কেন্দ্রের সাথে আমরা কখনো যে এটা বলতে পারিনি যে কেন্দ্রের মতো বেতন আমরা পাচ্ছি, সরকার যেই থাকুক না কেন। কিন্তু 6 পে কমিশনের মধ্যে সময় পর্যন্ত কিন্তু পেয়েছে বলে বললেন তো শান্ত? না, এটা ঠিক না। একবারে পেয়েছিলাম আমরা সুধীর বাবুর মন্ত্রিসভায়, কেন্দ্রীয় সরকারের বেতন কম থেকে আমরা রাজ্য সরকার বেতন কমটা বেশি পেয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে এই কথাটাও বলছি যেটা বলেন ওনারা। কিন্তু আমি বলবো যে শান্তিবাবু তো আমার খুব খুব পরিচিত মানুষই, যে তখন এমনটা বলা হয়েছিল, কিন্তু ফাঁকিটা কোথায় ছিল? ফাঁকিটা ছিল, আমি শুধু শিক্ষকদের কথা বলছি,
যেমন শিক্ষকদের কেন্দ্রীয় যে বেতনক্রমটা ছিল, একজন পিজিটি ওর কেন্দ্রীয় বেতনক্রমটা ছিল 1640 থেকে শুরু। আমাদের রাজ্যে শিক্ষকদের বেতনক্রমটাকে দুটা ভাগ করে দেওয়া হলো, একটা ট্রেন্ড, একটা আনট্রেন্ড। স্কেলটা দুভাগে ভাগ করা হয়নি। বলছি স্কেলটা কি আমি, ছিল আমি বলি। বলছি, আমাকে বলতে হ্যাঁ, দিন। যাদের আপনি- ট্রেনিং ভাগ- ছিল আপনি যখন particular। বলছিলেন হ্যাঁ, আমি কিন্তু ভাগ- interfere হ্যাঁ, করিনি, হ্যাঁ, আপনাকে আমি বলতে অবশ্যই দিয়েছি। ইন্টারফেয়ার করবো না। আমি শুধু- না, আমি বলছি, তারপর যদি বলার থাকে না একসময় না, বলবেন। নিশ্চয়ই ইন্টারফেয়ার করবো না, ইন্টারফেয়ার করে আমরা আমি বলছি যে ট্রেন্ড যারা, একজন পিজিটি ট্রেন্ড, তার স্কেলটা শুরু হয়েছিল 1700 থেকে। কিন্তু এই 1700 স্কেলটা, এটা কতজন শিক্ষক পেয়েছিলেন ওইটাকে কি বলবো আমরা? আসলে কিন্তু আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল 1450। 1450, হ্যাঁ। 3700 হ্যাঁ। সেটা ছিল 1700। হ্যাঁ, বলছি আমি, তাহলে আমি তো ইনিশিয়ালটাই বলবো যে ওই যে মানে দেখানো হচ্ছে 1700 থেকে শুরু, এটা ট্রেন্ড টিচারদের, যেটা ছিল টিচারদের নাগালের বাইরে। কিন্তু প্রচারটা ছিল যে সেন্ট্রালের চেয়ে বেশি দেওয়া হয়েছে। আসলে কিন্তু আমরা পেলাম 1450, মানে 1640 আমরা পাইনি। গেল এবার 7 বছর পরে যখন আমরা ট্রেন স্কেল পাবো, তখন আমাদের ফিক্সেশনের যে ফর্মুলাটা ছিল এটা এখন নেই। মানে বামফ্রন্ট সরকার পরবর্তী সময়টা বাতিল করে দিয়েছে, যে এটা মানে ভয়ানক। এটা ছিল 22A2, ওনারা ভুলে গেছেন কিনা আমি জানি না। 7 বছর পরে আমি বলবো। যখন আনট্রেন স্কেল থেকে ট্রেন স্কেলে যাবেন কোন শিক্ষক মশাই, তখন তার ফিক্সেশনটা হচ্ছে ডাউনওয়ার্ড, মানে আপওয়ার্ড না। যে আমার মানে 7 বছর পরে আমার বেসিকটা আনট্রেন স্কেলে যেখানে আছে, এখান থেকে আমি যখন ট্রেন স্কেলে যাচ্ছি তখন আমার ফিক্সেশন হচ্ছে উপরের স্কেলের একটা লোয়ার স্লেপে, অর্থাৎ আনট্রেন স্কেলে থেকে আমি মানে যে বেসিকটা পাচ্ছি, এই বেসিকটা আমার থাকছে না, এখান থেকে কমে যাচ্ছে, এটা পিপি হয়ে যাচ্ছে। এবং সেদিন আমরা যখন বলার চেষ্টা করেছিলাম যে এটা নিয়ে কথা বলা দরকার, যারা আজকে অনেক কথা বলছেন, এটা সম্ভব যে রাজ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, সুতরাং আমরা কথা তো বলবোই, কেন বলবো না, এটা স্বাভাবিক। যার যার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যে আমরা যেভাবে দেখছি নিশ্চয়ই আমরা বলবো, এখানে কোনো বাধা নেই। কিন্তু তখন এটাও কিন্তু বলার সুযোগ ছিল না। অর্থাৎ যখন বলার চেষ্টা করেছি যে আমরা মানে ডিপ্রাইভ হচ্ছি, অন্তত এই যে মানে ফিক্সেশন ফর্মুলা FR22A2 এটা বাতিল করার দাবিটা রাখুন, একবারও বলা হয়নি। এবং আমাদেরকে বলার চেষ্টা তখন করা বলতে কোন হচ্ছিল। সময়টাকে বোঝাচ্ছেন? আমি বলছি যে যখন সুধীর বাবু, মানে যেটা ওনারা বলছিলেন, হ্যাঁ, বিদ্যুৎ বাবু বলছিলেন যে এক সময় আমরা সেন্ট্রালের চাইতে বেশি পেয়েছিলাম, জাস্ট ওইটা আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে না, ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীরা তারা ভুলে যায় না, মানে হিসাব সবটাই তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটাকে আদায় করতে আমাদের পরবর্তী সময় যখন আবার বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো, লড়াই করে আমাদের এই যে লস, ব্যক্তিগতভাবে আমার লস হয়ে গেছিল, এবং আমি আমার প্রধান শিক্ষককে বলেছিলাম যে স্যার, আমি 7 বছর পরে ট্রেন স্কেলটা চাই না, আমি আনট্রেন স্কেলেই থাকতে চাই। উনি আমার চিঠিটা পাঠিয়েছিলেন যে কারণ কেন আমি 7 বছর চাকরি করার পরে মানে ট্রেন হয়ে বেতনটা আমি কেন কম ড্র করব, যে আমার অপরাধ কি? দেখা গেল রিপ্লাই দেওয়া হলো যে না, 7 বছর পরে আমাকে ট্রেন স্কেলেই বেতন নিতে হবে। উনি আমাকে বললেন যে না বলবাবু, যে আপনাকে তো আনট্রেন স্কেলে রাখা যাবে না, 7 বছর হয়ে গেছে, সুতরাং আপনাকে ট্রেন স্কেলেই যেতে হবে। এবং এই ট্রেন স্কেলে নিতে গিয়ে আমার কিন্তু পিপি হলো। আমার মানে আমরা যারা ছিলাম ত্রিপুরা রাজ্যের মানে বিশাল সংখ্যক শিক্ষক, আমি স্মরণ করিয়ে দিতে চাইছি, ওনারা বলাতে না হলে তো এই প্রসঙ্গটা আমি আনতাম না। উত্তর দেব, আপনি শেষ করুন। হ্যাঁ, কাজেই এগুলি আমরা ভুলিনি। সুতরাং এইটাকে যদি বলা হয় যে আমরা সেন্ট্রালের চেয়ে বেশি পেয়েছিলাম, তাহলে শুভঙ্করের ফাঁকি কোনটা? যাই হোক, সেই ক্ষেত্রে কালকের ঘোষণাটাকে আপনি কিভাবে দেখছেন? এক করে বলুন। হ্যাঁ, আমরা বিরতিতে যাব। কালকের মানে ঘোষণাটাকে এটাকে আমরা রাজ্য বলবো, সরকার- হ্যাঁ, আমরা বলবো যে আমাদের রাজ্যের যে আর্থিক অবস্থা, এটা মানে কেউ হয়তো স্বীকার করবেন, কেউ করবেন না, এটা আলাদা বিষয়, বিতর্ক হতেই পারে। কিন্তু এটা ঘটনা যে আমি যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলি, তাহলে এটা আমাকে বলতেই হবে যে সমস্ত টাকার মালিক হচ্ছে ভারতবর্ষের জনগণ। আমি বিদ্যুৎ বাবুকে বলবো যে এই কথাটা বলে মানুষকে সম্মান জানাতে শিখুন। কেন্দ্রীয় সরকারের টাকা মানে কে? কেন্দ্রীয় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের দেশটাকে চালানোর জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিচ্ছি, তারা যদি আজকে দাবি করে যে আমাদের টাকা, মানে যা হচ্ছে সারা ভারতবর্ষে
কেন্দ্রীয় সরকারের টাকায় হচ্ছে, তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করব যে এটা মানেটা কি? কেন্দ্রীয় সরকারের টাকা বলতে উনি কি বুঝাতে চাইছেন? এতে করে কিন্তু ভারতবর্ষের যে সাধারণ মানুষ, যাদের ট্যাক্সের টাকায় আমাদের দেশের মন্ত্রীরা আরামায়েশ করছেন, বিদেশ ভ্রমণ করছেন, সবটাই জনগণের ট্যাক্সের টাকা। অন্তত জনগণের প্রতি এই যে সম্মান দেখানো, সত্য কথাটা বলা, অন্তত এইটুকু আমাদের বলা উচিত। সেক্ষেত্রে কালকের ঘোষণাটাকে আমি আবারও বলছি, কালকের ঘোষণা আপনি কতটুকু সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট এই কারণে যে আর্থিক পরিস্থিতি এবং রাজ্য সরকার এই আর্থিক সংকটের মধ্যেও সমস্ত অংশের মানুষের যে মানে উন্নয়নমূলক কাজগুলো ওইগুলোকে অব্যাহত রেখে এবং মাসের মানে 1 তারিখ বেতন দেওয়ার যে গ্যারান্টি, এটাকে একদম মানে গ্যারান্টেড করেই কিন্তু একটা মানে তার পক্ষে যতটা সম্ভব, একবারও কিন্তু বলেনি যে আমরা সাংঘাতিক কিছু দিয়ে ফেলেছি, অনেক বেশি দিয়ে ফেলেছি, কথাটা এইভাবে বলেনি। বলছে যে আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে আমাদের পক্ষে যতটা সম্ভব বৃদ্ধির হারটা, বৃদ্ধির হিসাবটা এটা আলাদা বিষয়, যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আগেই বেতন বেশি ছিল, সুতরাং বৃদ্ধির হারটা মানে এটা কম হয়েছে। আমাদের যেহেতু আগে কম ইয়ে ছিল, ধরুন দিয়ে বেশি বকেয়া ছিল, ফলে এখন ওই বৃদ্ধির যে হারটা এটা বেশি, মানে এটা আলাদা হিসাব, এটা আলাদা বিষয়। কিন্তু কখনো এটা বলা হয়নি যে 7ম বেতন কমিশন যা দিয়েছে তার চাইতে মানে বেশি বেতন। একটা জিনিস কথা বলি, যেটা কালকে যেটা দিয়েছিল, হ্যাঁ এটা তো আসবে, ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা আসবো। বলেন এটা, হ্যাঁ বিরতির পরে না 2.25 যেটা দিল, এই টাকাটা কে দেবে? যদি এটা 2.25 এর পরিবর্তে 2.57 দিত, তাহলে এই টাকাটা কে দিত? ওটাকে দিত না কেন্দ্রীয় সরকার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, ছোট্ট একটা বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব, যেটা বিরতির ঠিক আগের মুহূর্তে প্রশ্ন জেগেছে এবং স্বপন বাবুর কাছে প্রশ্ন রেখেছেন সুবীর বাবু। ছোট্ট একটা বিরতির জন্য অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি তর্ক যুক্তি গপ্পে। নমস্কার, তর্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। ঠিক বিরতির পর ফিরে এলাম আলোচনায়। আপনারা টিভির পর্দায় যারা দেখছেন তাদের জন্য এবং যারা ইউটিউবের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, সবার জন্য আজকের এই আলোচনার আসর। এবং এই আলোচনাতে আজকে থাকছে কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে তার উপরেই আমাদের আজকের আলোচনা বিশেষ করে। এবং এই আলোচনা অতিথিরা আছেন শান্তিরঞ্জন দেবনাথ, আছেন স্বপন বল এবং সুবীর দেববর্মা, কর্মচারী নেতা। ওনারা কর্মচারীদের হয়ে কথা বলেন এবং বিভিন্ন সময় আমরা ওনাদেরকে কর্মচারীদের সাংগঠনিক কাজ করতে দেখেছি। এবং আজকে আমাদের এই টক শোর চেয়ারে ওনারা বসেছেন আলোচনার জন্য যে আসলে কর্মচারীরা কতটুকু বেতন ভাতা বৃদ্ধি পেল এবং কর্মচারীরা কতটুকু পেল। এক্ষেত্রে ঠিক বিরতির আগে আমরা বিভিন্ন বিষয় জানলাম সুবীর বাবুর কাছে, জানলাম শান্তিবাবুর কাছে এবং স্বপন বাবুর কাছে। এখন আমরা বিরতির পর যাব স্বপন বাবুর কাছে, কেননা ঠিক বিরতির আগে সুবীর বাবু ওনার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন। স্বপন বাবু বলুন, যে প্রশ্নটা উনি করেছিলেন সেই ক্ষেত্রে আপনার কি জবাব হবে? এটা সুবীর বাবু জানেন যে আসলে আমাদের দেশের যে অবস্থা, এটা হলো যে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রতি 5 বছর পর পর একটা অর্থ কমিশন নিয়োগ করেন। এই অর্থ কমিশন প্রতিটি রাজ্যের জন্য মানে আগামী 5 বছরে কত অর্থ বরাদ্দ হবে এটা ঠিক করে দেন। এর মাঝামাঝি সময়ে আসলে বর্ধিত এই অর্থ পাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এখন 14th অর্থ কমিশনের মানে সময় চলছে, তাহলে এই যে 14th অর্থ কমিশনের যে টাকাটা এটা তো অলরেডি বরাদ্দ হয়ে গেছে। যদি এমনটা হতো যে এখন এটাকে যদি কোনোভাবে কমিটেড এক্সপেন্ডিচারে পরিণত করা যায়, তাহলে খুব তাড়াতাড়ি মানে এটা মিটিয়ে দেওয়া হবে, এরকম ব্যবস্থা তো নেই। তাহলে রাজ্য সরকারকে নিজের ক্ষমতায় মানে বয়ে নিয়ে যেতে হবে কিন্তু ওই 15th অর্থ কমিশন পর্যন্ত। যদি নিতে পারে তখনই এটা 15th অর্থ কমিশনে মানে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে এটা আসবে। তো ফলে এখন যখন রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, তাহলে রাজ্য সরকারের প্রথম মাথায় রাখতে হবে যে সামনে মানে 14th অর্থ কমিশনের বাকি যে বছরগুলো, এই বছরগুলোতে আমার শিক্ষক কর্মচারীদের যে বেতন এবং অন্যান্য সেক্টরে যারা আছেন মানে তাদের যে বেতনটা, এই বেতনটা মাসের 1 তারিখ যাতে আমি গ্যারান্টেড রাখতে পারি এবং অন্যান্য আমার যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি আছে
এইগুলিকেও যাতে আমি চালিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ এই সবটা হিসাব করে, এর জন্যই কিন্তু এই সামর্থ্যের কথাটা বারবার আসছে, যে আসলে সরকারের তরফ থেকে প্রথমেই দেখা হচ্ছে যে তার পক্ষে সমস্ত কিছু ঠিকঠাক রেখে মানে সর্বোচ্চ কতটা এই বাবদ দিতে পারে ওইভাবেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অবশ্যই। হ্যাঁ, শান্তিবাবুর কাছে যাবো। শান্তিবাবু, উনি বলছেন, স্বপনবাবু বলছেন যে সরকার সামর্থ্যের বিষয়টাকে সামনে রেখেছেন এবং এই সামর্থ্যের বিষয়টাকে সামনে রেখেই কিন্তু সরকার ঘোষণাটা করেছেন এবং সেটা রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে উনি বলেছেন যে এটা প্রশংসারও দাবি রাখে। কেননা এমনটা, কারণ উন্নয়নমূলক কাজগুলিও করছেন, এগুলোর পাশাপাশি সরকার এরকম একটা ঘোষণা করেছেন। বলুন। আমি স্বপনবাবু যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রতি একেবারে আমি কোনো রকম সেখানে বিতর্কে যেতে চাই না, তবে অত্যন্ত বিনীতভাবে আমি একটা কথা বলতে চাই। প্রথম উনি যে ওই যে ফিক্সেশন রুলস নিয়ে যেটা বলেন, ফান্ডামেন্টাল রুলস, FR 22A1, FR 22A2, FR 22C, এগুলো কিন্তু আজকে আমাদের আলোচনার সঙ্গে রিলেটেড না। আর যে কথাটা উনি বলেছেন এটা নিয়ে কেউ আন্দোলন করেনি, আর এটা কিন্তু কোনো রাজ্য সরকারের তৈরি করা নয়, এটা কিন্তু সেন্ট্রাল রুলস। এই যে FR 22A1, FR 22A2, FR 22C, এটা কিন্তু সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল যেটা, সেটাই কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা যদি পাল্টানো যেত তাহলে তো প্রথম লেফটেন্যান্ট সরকার সেটা পাল্টাতে পারতো, দ্বিতীয় লেফটেন্যান্ট সরকার সেটা পাল্টাতে পারতো, কিন্তু এটা পাল্টানো সম্ভব নয়। এটা পাল্টানোর জন্য দরকার এই সিসিএস রুলটাকে পাল্টানো হয়েছে, পাল্টানো হয়েছে, কিন্তু পাল্টানো হয়েছে যে কিন্তু রাজ্য সরকারের ক্রেডিট নয়, সিসিএস রুলটাই পাল্টানো হয়ে গেছে। এখন কিন্তু FR 22A1 ও নেই, A2 নেই, FR 22C ও নেই। এখন দুটো, একটা হলো FR 22A1 আর হচ্ছে FR 22A1 আর হচ্ছে 1A2। এখন মাত্র দুটো রুলস চালু আছে। তো সেই ক্ষেত্রে আমিও কিন্তু এটা শিকার, আমি নিজেও এটা শিকার, সুতরাং আন্দোলন করবো না। আমি তো বিরোধী সংগঠনে ছিলাম, সুতরাং আমি আন্দোলন করবো না, তো হতে পারে না, আমি নিজেই শিকার এটার, আমিও একই রকম। আর যে কথাটা বলছিলাম যে থার্ড পে কমিশনের সময়, আমাদের রাজ্যে যখন থার্ড পে কমিশন যখন চালু হয়েছিল, তখন কিন্তু মোটামুটিভাবে বিশেষ করে শিক্ষকদের যে বেতনটা কিন্তু কাছাকাছি, এই যে 173980 স্কেলটা যেটা, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বেতন কমে যেহেতু বেশি ছিল, কেন্দ্রীয় সরকার ছিল 1640 টাকা, আমাদের এখানে হয়েছিল 1700 টাকা। যেটা বলেছেন যে অনেকে কম পেয়েছে ঠিক ডাইরেক্টলি পায়নি, কারণ ডাইরেক্টলি পায়নি যাদের বিএড ট্রেনিং আছে একমাত্র তারাই সেটা পাবে, কিন্তু যারা অলরেডি 7 ইয়ার্স ক্রস করে ফেলেছে চাকরি, তারা কিন্তু সেটা পেয়েছে। কিন্তু ইনিশিয়াল, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আজকের আলোচনা বিষয়বস্তু কিন্তু আমরা ওই জায়গায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে শান্তিবাবু এটা বুঝতে চাইবো বা যারা দেখছে তারা জানতে চাইবে যে বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের কর্মচারীরা কালকের ঘোষণার পর কতটুকু সন্তুষ্ট হতে পারবে। সন্তুষ্ট আমি তো দেখালাম যে পেমেন্ট ওয়াইজ যে ডিফারেন্সটা দেখালাম, ডিফারেন্সটা কতখানি মারাত্মক ডিফারেন্স দেখতে পেলেন। তো এখানে পে হাইকের কথাটা যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার 7 পে কমিশন যেখানে মাত্র 14.3% হাইক করেছে, 14.2 বলেছে, আসলে এটা 14.3, আসলে 14.3 হাইকটা। আর আমাদের পে এন্ড পেনশন ডিভিশন কমিটি হাইক করেছে 19.68%। এইখানে কিন্তু শুভঙ্করের খেলাটা হয়েছে। যে কথাটা স্বপনবাবু নিজেও স্বীকার করেছেন যে আমাদের এখানে আসলে পের গ্যাপটা ছিল বেশি। আমরা 125% ডিএ পাইনি, আমরা পেয়েছি কত 88% ডিএ। রাজ্য সরকার চালিয়ে দিতে পারতো, অবশ্যই দিতে পারতো, সেই তথ্যটা আমি দেবো। তো 88% ডিএ দেওয়ার ফলে 88 আর 125 তার ডিফারেন্স হচ্ছে 37% ডিএ। 37% ডিএ ডিফারেন্স, এই ডিএ পুরো 125% ডিএ এখন নিউট্রালাইজ করা হয়েছে, যার ফলে 37% কিন্তু বেড়ে এলো। ঠিক আছে, অপরদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু 125% ডিএ পেতই, তারা 125% উপরে আরো কি করা হয়েছে, আরো 0.32% কিন্তু আরো বাড়ানো হয়েছে। এটা কেন বাড়ানো হয়েছে, এটা বাড়ানো কেন হয়েছে, এটা বলতে গেলে আমাকে বলতে হবে কিভাবে মিনিমাম পেটা স্থিরীকৃত করা হয়েছে। এত গভীরে যাচ্ছি না, এটা না বললে কিন্তু আপনি বুঝবেন না যে মিনিমাম পেটা কিভাবে স্থির করা হয়েছে। প্রত্যেকটা এখন রিভিশন হয়, রিভিশনে প্রথম স্থির করা হয় মিনিমাম পে। মিনিমাম পেটা কিভাবে স্থির করা হয়, 15th ICL নর্মস অনুযায়ী একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি কনসিস্ট অফ 4 মেম্বার্স, হাজবেন্ড ওয়াইফ এবং তাদের 2 ছেলে মেয়ে। হাজবেন্ড 1 ইউনিট, ওয়াইফ 0.8 ইউনিট, আর বাচ্চারা 0.66 করে ইউনিট হবে। এটা টোটাল হবে 3 ইউনিটস। এই 3 ইউনিটসের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো মিলিয়ে যে খরচ, সেটা ধরে নেওয়া হয়েছে 18,000 টাকা লাগবে মিনিমাম। ওই হিসেবে কিন্তু 18,000 টাকা করা হয়েছে মিনিমাম পে। এখন এই মিনিমাম পে ছিল 7,000, 7,000কে যখন এখন 18,000 করতে হবে, তাহলে এটা কত গুণ বাড়লো, হিসেব করে দেখা গেল এটা বাড়লো কত গুণ, 2.57% বাড়লো। 2.57 মানে 2.57 গুণ বেড়েছে, পার্সেন্টেজ কিন্তু গুণ
মানে 2.5 গুণের একটু বেশি। সেই হিসেবে কিন্তু ফিক্সেশন ফ্যাক্টরটা করা হয়েছে 2.57 এবং 2.57 করতে গিয়ে 125% দিয়ে ডিউটিলাইজ করা বলা হয়েছে 2.25, তার সঙ্গে আরো 0.32% যোগ করতে হয়েছে। আর আমাদের এখানে কিন্তু সেই মিনিমাম পেটা কিন্তু ইনভেস্টরি হয়নি, কিন্তু আমাদের এখানে কি করা হয়েছে, জাস্ট 125% দিয়ে নিউট্রালাইজ করে 2.25 দিয়ে গুণ করে 6,240 টাকা ছিল, তাকে 2.25 দিয়ে গুণ করে 14,040 টাকা মিনিমাম পে করে দেওয়া হয়েছে। কোনো ফর্মুলা দিয়ে করা হয়নি। কিন্তু না, আপনারা ফর্মুলাতে খামাখামা যাচ্ছেন কেন? যেখানে রাজ্য নিয়ম সেটা আমার মিনিমাম, আমার যে মিনিমাম ওয়েজ কত হবে সেটা কিন্তু ফর্মুলা, আমার কতখানি নিডের উপরে নির্ভর করে তো আমার ওয়েস্ট আসবে। সেই ক্ষেত্রে নিট পূরণ হয়েছে কি না, নিট পূরণ হলো কিভাবে? নিট বেস যেখানে কেন্দ্রীয় সরকার 7 পে কমিশন বলেছে 18,000 টাকা লাগবে, আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগরতলা হচ্ছে কস্টলিয়েস্ট সিটি। আগরতলাকে এখন সিটি বলা হয়। যে রিসেন্টলি যে সার্ভে করা হয়েছে, সেই রিসেন্ট সার্ভেতে দেখা যাচ্ছে সবচেয়ে জিনিসপত্রের দাম বেশি হচ্ছে আসামের তেজপুরে, তারপরেই হচ্ছে আমাদের আগরতলা। তাহলে আগরতলা কস্টলিয়েস্ট মানে সারা ত্রিপুরাই কস্টলিয়েস্ট। তো সেই হিসেবে কেন্দ্রীয় সরকার যদি 18,000 টাকা করে থাকে, কেন্দ্রীয় সরকার নয়, 7 পে কমিশন, 7 পে কমিশন যদি 18,000 করে থাকে, আবার এটাতে এভারেজ সমস্ত স্টেট, কোনো স্টেটে বেশি কোনো স্টেটে কম, সবকিছু মিলিয়ে 18,000 হয়েছে। তাহলে আমাদের ত্রিপুরা যেহেতু কস্টলিয়েস্ট, সেখানে অবশ্যই 18,000 বেশি হওয়া উচিত ছিল। এবং স্বপনবাবু তারা যে রিপ্রেজেন্টেশন দিয়েছেন, সেখানে কিন্তু 18,000 বেশি তারা রিপ্রেজেন্টেশন দিয়েছেন, সম্ভবত 18,500 টাকা তারা রিপ্রেজেন্টেশন রাইটলি কিন্তু তারা রিপ্রেজেন্টেশনটা দিয়েছেন 18,500 টাকা। আরো একটু বেশি দিতে পারতেন, আমার মতে সেটা 22,000 টাকা হবে। এই স্টেটগুলোর অবস্থান কি? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও বেশি দিচ্ছে। না না, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি দেয়নি। একটু বেশি না 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 না, 17,000 সামথিং দিয়েছে, 18,000 দেয়নি, 18,000 একটু কম দিয়েছে। মানে সমকক্ষ দিচ্ছে বলছেন, প্রায় সমান। আর অন্যগুলোতে এখনো মানে পে রিভাইজড হয়নি এখনো কোনো জায়গায়, শুধু আসামেই পেটা রিভাইজড হয়েছে। আর বাকিগুলো ছোট ছোট স্টেটগুলো যেগুলো আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, এগুলো সাধারণত সেন্ট্রাল পে স্ট্রাকচার যারা, এটাই তারা সবসময় মেনে নেয়, ভাতাগুলো নিজস্ব থাকে, সেন্ট্রালটা মেনে নিয়েছে। পে স্ট্রাকচারটা তাদের থাকে। একটা বিষয় জানার জন্য বলছি যে সবার জন্য এরা করে না। যেমন আসাম ষষ্ঠ বেতন কমিশনও তারা লাগু করেছিল এরকম, মানে আমরা তো শুনেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এখানে শিক্ষকদের মধ্যে যারা পিজিটি, তাদের কিন্তু ওই কেন্দ্রীয় বেতনক্রমটা দেওয়া হয়নি। শিক্ষকদের আর একটা অংশ, মানে যারা প্রাইমারি, এদেরটা দেওয়া হয়েছে, এবং রেগুলার যারা, অন্যদের ক্ষেত্রে কোনো দায় নেই। আমি একটু শেষ করে নিই। না, আপনি হিসাব পত্রে যাচ্ছেন, আমি একটা হিসাবে যাব, যেখানে আপনি বলছেন শুভঙ্করের ফাঁকি, ঠিক আছে, এটাতে আসবো, যেটাতে আপনি বলছেন কর্মচারীরা সেই মতো প্রাপ্য পায়নি, আকাশ পাতাল ফারাক। সেই ক্ষেত্রে আমরা গতকাল আবার দেখেছি শিক্ষক কর্মচারীরাই রাস্তায় নেমে সাধুবাদ জানিয়েছে সরকারকে, এবং ওনারা বিভিন্ন শুভেচ্ছা মিছিল করেছেন। সেই ক্ষেত্রে রাজ্যের কর্মচারীরা 2% দিয়ে দিয়েছিল, তখনও রাস্তা না না, এটা না, ব্যাপারটা এটা আমাদের রাজ্যের কর্মচারীদের একটা ট্রেন্ড হচ্ছে সবসময় শাসক দলের অনুকূলে থাকে। আমি দেখেছি যখন দ্বিতীয় লেফটেন্যান্ট সরকার যখন এই রাজ্যে তখন ক্ষমতাসীন ছিল, সমস্ত কর্মচারী বলতে গেলে 90% এভাব 90% কর্মচারী কিন্তু শাসক দলের। আমি বলি, আমি বলিনি কথা, আমি শেষ করিনি, আমি শেষ করি না, আমি হেয় করছি না, না না, আমি ইয়ে করবো, এক্সপ্লেন করবো, আমি হেয় করবো না, আমি বললাম তো হেয় করছি না, আমি এক্সপ্লেন করবো কেন বলেছি, এক্সপ্লেন করবো, আমার কথা বলিনি, আমি কিন্তু আপনার কথা ইন্টারফেয়ার করিনি, সুতরাং আমার কথা আপনি ইন্টারাকশন করবেন না। আমি হেয় করতে চাইনি, কর্মচারীরা অবশ্যই শ্রদ্ধার যোগ্য, আমি সেটা কাউকে হেয় করতে চাই না, আমি বাস্তব কথাটা বলতে চাইছি, আমি বলিনি। আমি কালকে মিছিলের কথা কিন্তু এখনো আসেনি, কিন্তু আমরা দেখেছি যে দ্বিতীয় লেফটেন্যান্টের আমলেও দেখেছি একদম ইলেকশনের প্রাককালে যখন মিছিল হলো, কর্মচারীদের বিশাল ঢল। যখন সরকার পরিবর্তন হয়ে গেল, ঠিক উল্টো ছবি দেখা গেছে যে সরকার সমর্থিত সংগঠন যখন মিছিল ডাকছে, 90% উপরে কর্মচারীরা চলে আসছে। তো এইটা ব্যাপারটা কি, ব্যাপারটা আছে আসলে কর্মচারীরা সবাই চায় যে আমি একটু স্বস্তিতে চাকরি করবো, বদলি টুদলি যাতে না হয়, বাড়ি থেকে যাতে একটু আরামে এসে চাকরিটা করতে পারি। সুতরাং শাসক দলের পক্ষে যদি আমি থাকি, সেটাই আমার পক্ষে বেটার, 5-10 টাকা বেতন কম পেলেও আমার চলবে। তো এটা কিন্তু আমি কর্মচারীদের হেয় করছি না, কিন্তু এটা কিন্তু আমাদের যে মধ্যবিত্ত সুলভ যে মানসিকতা, এটা কিন্তু তার প্রতিফলন। কিন্তু আমরা প্রত্যেকে চাই একটু সুখে স্বাচ্ছন্দ্যে স্ত্রী পুত্র কন্যা নিয়ে একটু বাড়িতে থেকে একটু আরামে এসে চাকরিটা করবো। তো এই ইয়ে থেকে কিন্তু এই যে সবাই যে মিছিলে বিশাল করে লম্বা লাইন করছে, সবাই যে একেবারে মানে একটা নির্দিষ্ট আদর্শের মানে অনুসারী হয়ে যাচ্ছে, এই কথাটা কিন্তু সঠিক না। এবং আরেকটা জিনিস, এটা অপ্রিয় সত্য কথা, কর্মচারীরা আসলে একটা বিশাল অংশের কর্মচারীরা জানেন না তারা কত টাকা বেতন কম পাচ্ছেন, এবং এখন যে বেতন বাড়ছে
তাদের কত বাড়ছে সেটা তারা কিন্তু বলতে পারবেন না, কিন্তু অনেকেই জানেন না। কিন্তু না, এই যে সেজন্যই তো আপনারা- সেজন্যই এই তো যে আপনারা আলোচনা আর যেটা কত স্বপন- টাকা পাওয়া হ্যাঁ, উচিত শুনুন, ছিল, একটু- সেটা অনেকে জানেন না। একটু এই যে অর্থ কমিশনের কথাটা বলা হচ্ছে, অর্থ কমিশন কিন্তু একটা স্ট্যাটিউটারি বডি। অর্থ কমিশন কোনো রাজ্যকে কিন্তু ডিপ্রাইভ করে না, কারণ অর্থ কমিশন স্ট্যাটিউটারি স্বাধীনভাবে এসে কাজ করবে, এবং অর্থ কমিশন যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কিন্তু সংসদে পেশ করা হয়, সংসদে তার উপর আলোচনা হয়, আলোচনা হয়ে তারপর সেটা পাস হয়। যদি কোনো রাজ্য সরকার কোনো তার যে রিপোর্ট, সেই রিপোর্টে যদি কোনো রকম ইয়ে থাকে, তার যদি মনে হয় যে রাজ্যকে বঞ্চনা করেছে, তাহলে অবশ্যই সেটা সংসদে আলোচনা করে তার অদল বদল ঘটানো যায়। করানো যাবে। কিন্তু আমরা দেখেছি, আসবো, কেননা না, উনি একটু সুযোগ চাইছিলেন। স্বপন বাবু, উনি বলছেন, শান্তিবাবু বলছেন যে কর্মচারীরা আসলে একটু আরামায়েশের জন্যই একটু কাতর থাকেন। এক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণী আমাদের এরকম একটা ভাবনা থাকে, কেননা বদলির ভয় আছে। এই বদলির ভয় এবং অন্যান্য সুযোগ সুবিধা বা শাস্তির ভয় আছে, অনেক কিছু বিষয় বিবেচনা করে কর্মচারী এরকম থাকেন। তবে সবাই যে একই আদর্শে বিশ্বাসী তা না। সেই ব্যবস্থাকে, সেই কথাটাকে আপনি কিভাবে দেখবেন? এবং গতকালকে আপনাদের এবং বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে যে আন্দোলন দেখলাম, সেখানেও বিরোধী কর্মচারী সংগঠন বা বিরোধী দল থেকে এইরকম প্রশ্ন এসেছে বা অভিযোগ এসেছে যে একটা কর্মচারীর মুখেও হাসি নেই। আসলে কি শান্তিবাবু যেটা বলছেন এটারই প্রতিফলন? এটা তো আসলে ত্রিপুরার যে সমস্ত মিডিয়া, ওরা ছবি নিয়েছে, কথা বলেছে, আর স্বাধীনভাবেই কথা বলছে। মানে সবাই তো লিডারশিপের সাথে কথা বলেনি, অনেক মহিলার সাথে কথা বলেছে, দেখলাম বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ নিয়েছে। এরা এটা বুঝেছে যে এই সরকার আমাদের ক্ষতি করবে না, যেটা যে বারবার আসছে কেন্দ্রীয় বেতন ক্রমের কথা, কিন্তু ওইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। যে ওইখানে পজিটিভ যেমন আছে, ঠিক আছে, আমি যখন মানে আর্থিক দিক থেকে দেখবো তার কিছু পজিটিভ দিক আছে, কিন্তু কতগুলি যে নেগেটিভ দিক, এটাকে কিন্তু আমরা মানে বলার চেষ্টা করছি না। যেমন আমি একটা একটা করে বলবো, যদিও হয়তো এই ব্যাপারে মানে এই বিষয়ে ওনারা মানে একই নৌকার যাত্রী, কিন্তু কিন্তু শুনুন, আমরা সরকারি বিরোধিতা করি, মানে কি, মানে কর্মচারী বিরোধী নীতির বিরোধিতা করি, কিন্তু সরকার যখন ভালো কাজ করবে, যেমন ধরুন এই যে কয়েকটা নতুন যে অ্যালাউন্স, আমরা কিন্তু এগুলোকে সাধুবাদ জানাই, কিন্তু কারণ এগুলো সুন্দর জিনিস গভর্নমেন্ট করেছে। কিন্তু যেটা কর্মচারী স্বার্থ বিরোধী, সেটা তো স্বার্থ বিরোধী বলবো, কালোকে তো কালো বলবো, কালোকে তো সাধু বলবো না। ঠিক আছে, মানে হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে একটা বিষয় আমরা কিন্তু বলারই চেষ্টা করছি না, অথচ এটা নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় যে সমস্ত কর্মচারী সংগঠন আছে, রাজ্যগুলির যে সরকারি কর্মচারীরা আছে, মানে এদের মধ্যে কি বলবো যে আগুন জ্বলছে। এর বহিঃপ্রকাশ হবে মানে খুব সহসা, অপেক্ষা করেন যে দেখবেন যে সারা ভারতবর্ষকে স্তব্ধ করে দিতে যাচ্ছে কর্মচারীরা। কি বিষয়? যে পেনশনের অধিকার, যেটা আমরা ব্রিটিশ শাসনাধীন ভারতে আমাদের পূর্বসূরীরা অর্জন করেছিল, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী যে শিক্ষক কর্মচারীদের একটা সামাজিক নিরাপত্তার অধিকার, আমরা দেখলাম যে শুরু করেছিল এনডিএ সরকার, এবং পরে দেখা গেল যে মানে একসাথে মিলে এই সর্বনাশ করার ক্ষেত্রে কিন্তু মানে একাকার হয়ে গেল। কংগ্রেস দলকে দেখলাম, মানে বিজেপি দলকে দেখলাম, মিলে মিশে মানে এই সর্বনাশটা করে ফেললো। এই ব্যাপারে আমাদের বক্তব্যটা কি হবে? যে আমরা পেনশন সম্পর্কে কি ভাবছি, কিন্তু আমরা আমাদের রাজ্য সরকারকে অভিনন্দন জানাই এই কারণে যে এখানে যতটুকু বাড়লো পজিটিভ, এই বিষয়টা কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করছি যে এখানে তার সামর্থ্য অনুযায়ী সে যাই করেছে পজিটিভ, নেগেটিভ একটা সিদ্ধান্ত নেয়নি। যেমন ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন গ্রুপ ডি মানে পদটাই তুলে দিল। এই ব্যাপারে কিন্তু গ্রুপ ডি পদটা তুলে নিয়ে এক্সিস্টিং গ্রুপ ডি যারা ছিল তাদেরকে মানে পার্সোনাল পোস্ট করে রেখে দিয়েছে। শান্তিবাবুর কাছে গিয়ে শেষ করব, কারণ একেবারে শেষ পর্যায়ে আছে। বলুন যেটা স্বপন বাবু বললেন। যেটা এই রাজ্যের স্বপনদার কথাতে আমি সন্তুষ্ট হতে পারিনি, যে প্রশ্নটা আগে রেখেছিলেন। এই রাজ্যের কর্মচারীদের সেটাই একটা দুর্ভাগ্য। দেখুন, রুলিং, আমি রুলিংই বলবো, রুলিং গভর্নমেন্টের কর্মচারী যে নেতারা, স্বপন বাবুরা সবচেয়ে বেশি লড়াই করে উনারা কর্মচারী সংগঠন কেন করে? কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের জন্য। উনারা কর্মচারীদেরকে, শ্রমিকদেরকে বাঁচানোর চিন্তা না করে তাদের সবসময় ট্রেন থাকে সরকারকে বাঁচানো।
উনি কিন্তু কথা বলেছেন সরকারকে বাঁচানোর জন্য, সরকারের সীমিত ক্ষমতা সরকারকে। কিন্তু আমরা দেখবো, আমরা যেহেতু কর্মচারী আন্দোলন করি, আমার কর্মচারীদেরকে কিভাবে বাঁচানো যায়, পুরা কর্মচারীদেরকে বাঁচানোর চিন্তা একবার না করে সরকারকে বাঁচানোর চিন্তা করেন। উনি যে পেনশনের কথাটা বললেন এখন, যে কেন্দ্রীয় সরকার পেনশন বাদ দিয়েছে, দেখুন আমাদের রাজ্য সরকার যদি পেনশনের চিন্তাটা করতেন, এই যে কালকে যেই পে রিভিশন এই কারণে বললাম, দেখেন এটা আজব মানে কাণ্ড, ভারতবর্ষের কোথায়ও আমরা পে রিভিউ শুনিনি। ত্রিপুরাতে শুনেছিলাম 6ষ্ঠ পে কমিশনের ব্যাপারে, এবার নতুন আরেকটা সৃষ্টি করলো, 7ম পে কমিশন না বসিয়ে পে রিভিশন, রিভিউ না, এটাকে আরো ডেভেলপ করলো, পে রিভিশন পে কমিশন না বসিয়ে পে রিভিউ বসিয়েছিল, তারপরে রিভিশন। এবার এখানে কি করলো দেখেন, এই যে কালকে যে এটা দিল, দেওয়ার পর প্রথমে কিন্তু কথা ছিল 1/1/2016 থেকে ন্যাশনাল ফিক্সেশন করে কর্মচারীদেরকে দেওয়া হবে, সেটা দেওয়া হয়নি। সেটা না দেওয়াতে কি হয়েছে, সবচেয়ে বেশি মেরে খেয়েছে পেনশনাররা, যারা 16 আগে পরে পেনশনে গিয়েছে বা 16 আগে গিয়েছে, তাদের অবস্থাটা আজকে তারা যদি পেনশনাররা চিন্তা করতো, আমার এক্সিস্টিং এই 1 বছরের মধ্যে যারা পেনশনে গেল, পেনশনাররা অনেক উপকৃত হতো, এই ব্যাপারটা তারা চিন্তা করেন। অথচ তারা বলেছে পেনশনার কেন্দ্রীয় সরকার পেনশন, মানে রাজ্য সরকার সেক্ষেত্রে আমি জাস্ট একটা ফারাকটা বোঝাচ্ছি, খুব সংক্ষেপে বলছি, আমি অন্য ডাটাতে যাচ্ছি না, একটা দেব। কর্মচারীরা কেন খুশি না, কেন তাদের মুখে হাসি না, রুলিং গভর্নমেন্টের রুলিং সংগঠনের মিছিলে গিয়েছে অথচ মুখে হাসি নেই, যেতে বাধ্য, কেন বাধ্য আমাকে সময় দিলে বলবো। একটা জিনিস দেখুন, কালকে যে রায়টা, ত্রিপুরার একজন গ্রাজুয়েট টিচার সম্বন্ধে বলছি, ত্রিপুরা সরকারের গ্রাজুয়েট টিচার যার বেসিকটা হলো 10,620 টাকা, 2.25 দিলে তার বেতন দাঁড়ায় 23,895 টাকা। কেন্দ্রীয় সরকারের একজন গ্রাজুয়েট টিচার এই 7ম পে কমিশন দেওয়ার পর তার বেতন দাঁড়িয়েছে 46,000 টাকা, ডিফারেন্সটা হলো 22,100 টাকা। শুধু একটা গ্রাজুয়েট টিচারের বেতন কম পাচ্ছে এই রাজ্যে 22,100 টাকা। এরকম পোস্ট গ্রাজুয়েট টিচার, আন্ডার গ্রাজুয়েটের সবার ডিফারেন্সটা একজনেরই যদি, তার মানে 22,100 টাকা কম পাচ্ছে, তাহলে ফারাকটা এবার চিন্তা করুন। আরেকটা জিনিস, যেটা রাজ্য সরকার যেটা দিয়েছে, রাজ্য সরকার পে রিভিশন করেনি তো, আমি বলবো কেন বলবো, দেখেন শুধু ডিএটা দিয়েছে। আমি আপনাকে বলি, ক্লিয়ার করি কেমন দিয়েছে। আমাদের 88% ডিএ দিচ্ছে, 37% বকেয়া, সেটাকে যোগ দিলে 2.25 হয়, সেটাকে দিলে 2.25 হয়, শুধু ডিএটা দিচ্ছে, আর তো কিছু আমাকে আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন, প্রথম প্রশ্নটার উত্তরটা দিচ্ছি, যে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার বেশি দিয়েছে, 19% বেশি দিয়েছে বলেছিলেন, সেটা আমি বলে গেছি। এখন আমি যেটা বলবো, আমি যেটা শুরু করবো, এক সেকেন্ড দাদা, আমি বলছি, আমরা যদি আমি বলছি, আমার এই কথাটা আমাদের সমস্যা, আধা মিনিট সময় দেন, আমি ওই 19 বলছি। আমরা যদি আমাদের রাজ্য সরকারের যদি 100 টাকা বেতন হয়, তাহলে 19% দিলে 119 টাকা। কেন্দ্রীয় সরকারের বেড়েছে 15%, মানে 19 থেকে কম, কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীর যে বেসিকটা 3 গুণ, মানে 100 পরিবর্তে 300, তাহলে 345 টাকা বাড়লো কেন্দ্রীয় সরকারের কর্মচারীর বেতন, আর আমার রাজ্য সরকারের বেতন বাড়লো 119 টাকা। ওটা বলেছেন ঠিকই, 19% আর 15%, কিন্তু বেতনটা কত বাড়লো? 3 গুণ বাড়লো। শান্তিবাবু এক কথা বলুন, এরপরে বিদায় দিচ্ছি, আমরা সময় একেবারে শেষ, এক কথা বলুন, আপনি কিভাবে দেখছেন? আমি একদম বলছি যে এই যে পে হাইকের যে ব্যাপারটা, পে হাইকের ব্যাপারটা আমরা দীর্ঘ সময় নিতে আমি একদম সংক্ষেপে বলছি, পে হাইকটা কিন্তু আসলে এটা মিনিমাম পে যে নির্ধারণ করা গেছে, সেই ক্ষেত্রে হাইক, এটা কিন্তু ওভারঅল হাইক না, কিন্তু মিনিমাম পে হাইক আসার জন্য যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আলোচনায় তর্কযুক্তি গপ্পে আমাদের গতকাল যে কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার, এ নিয়ে আলোচনা হয়েছে। এবং আপনারা যারা ইউটিউবের মাধ্যমে এবং সরাসরি টিভিতে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। চন্দন।